আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আপনি যদি ভেবে থাকেন আপনার খারাপ সময় বলে আমাকে দূরে সরিয়ে রাখবেন, আমার থেকে নিজেকে আলাদা করে রাখবেন, তাহলে আপনি ভুল। আপনি কি ভেবেছেন আপনার রুট আচরণের কারণ আমি জানি না? আমি সব জানি। আপনার ভবিষ্যৎ অনিশ্চিত নয়, নিশ্চিত সুন্দর ভবিষ্যৎ। আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। আমরা আবারও একসাথে পথ চলবো হাতে হাত রেখে। আমি ফিরে যাচ্ছি এখন আপনার জন্য, আমার পরিবারের জন্য, কিন্তু আমি ফিরে আসবো, খুব শীঘ্রই আপনার কাছে ফিরে আসবো। ততদিন আমার জন্য অপেক্ষা করবেন প্লিজ। করবেন না অপেক্ষা আপনার নিবেদিতার জন্য? আপনার চাঁদ আপনাকে ভীষণ ভালোবাসে। আলো হয়ে চাঁদের সাথে থাকবেন না? পাশে থাকবেন না? আমার আজকের বিষাদের প্রস্থান একদিন সুখের আগমন হয়ে আপনার জীবনে ফিরে আসবে, দেখবেন। ততদিন পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, যত্ন নেবেন, সুস্থ হয়ে উঠবেন দ্রুত। এইটুকু বলে নির্ণয়কে ছেড়ে দিল নিবেদিতা। এক দৃষ্টিতে কিছুক্ষণ চোখের দিকে তাকিয়ে থেকে নির্ণয়ের দুগালে হাত রেখে বলল, আর হ্যাঁ, নিবেদিতার হয়ে থাকবেন। এরপর সে ঠোঁট ছোঁয়ালো একে একে নির্ণয়ের কপালে, দু চোখের পাতায়, নাকের ডগায়, দুগালে, থুতনিতে এবং পরিশেষে শুষ্ক ঠোঁটে অস্ফুট স্বরে বলল, আপনার নিবেদিতা আপনাকে ভীষণ ভালোবাসে। নিবেদিতার পরনে বেবি পিঙ্ক কালার একটা গাউন, চুলগুলো পেট জুড়ে ছাড়িয়ে রাখা, পেলব ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, সেই সাথে ঠোঁটে মিশে আছে একটা মিষ্টি হাসি। নির্ণয় অনেকক্ষণ যাবৎ নিবেদিতার এই ছবিটার দিকে তাকিয়ে আছে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মুখটা, মনে হচ্ছে চোখ দুটো যেন হাসছে। কি মিষ্টি লাগছে। এই ছবিতে নিবেদিতা আরও পিচ্ছি পিচ্ছি লাগছে। নির্ণয় মৃদু হাসলো। ফোনটা কাছে এনে স্ক্রিনে নিবেদিতার ছবিতে চুমু খেলো। ছবিতে হাত বুলিয়ে স্বাগতোক্তি করে বলল, মিস ইউ নিবেদিতা। নির্ণয়ের বুক থেকে ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এখনও সে একা একা চলাচল করতে পারে না, মায়ের সাহায্যের দরকার হয়। সারাটা দিন রুমে বন্দি হয়ে থাকতে তার খুব বিরক্ত লাগে, সময় কাটে না। মাঝে মাঝে নিবেদিতার সাথে খুব কথা বলতে ইচ্ছে করে, কল করতে ইচ্ছে করে, কিন্তু সে জানে নিবেদিতা সেখানে কত ব্যস্ত সময় কাটায়। তার মতো অবসর মেয়েটার নেই, চাইলেই ঘন্টার পর ঘন্টা কথা বলারও সুযোগ নেই। কিন্তু তবুও কি নিবেদিতা তার জন্য কম করছে? প্রতিদিন মেয়েটা সকালে ভার্সিটিতে যাওয়ার আগে সেদিনের একটা করে তোলা নতুন ছবি এবং ভয়েস মেসেজ দেয়। সেখানে অনেক নিয়ম নিষেধ মেনে চলতে বলা হয়, আর সব শেষে বলে ভালোবাসি। এই ভালোবাসি কথাটা শোনার জন্য পুরো ভয়েস মেসেজটা নির্ণয় মনোযোগ দিয়ে শোনে। ঘুম থেকে উঠে এসে সবার আগে তার ফোন চেক করে, নিবেদিতার ছবি দেখে, কণ্ঠ শোনে, মনে হয় দূরে থেকেও কত কাছে। এছাড়া সময় পেলেই কখনো নিবেদিতা কল করে, তো কখনো আবার মেসেজ করে। বাসায় ফিরে রান্না করতে করতে কিংবা পড়ার সময় নির্ণয়কে ভিডিও কলে দেখে। পড়ার সময় নির্ণয় কোনো কথা বলে না, শুধু নিশ্চুপ হয়ে ক্লান্ত নিবেদিতাকে দেখে। সব কিছু কত সুন্দর করে মেয়েটা সামলায় ভেবেই অবাক হয় সে। মাঝে মাঝে নিজেকে নিয়ে খুব অস্বস্তি হয় তার। নিজেকে নিবেদিতার যোগ্য মনে হয় না এখন আর। মাঝে মাঝে তার এটাও মনে হয় যে সে হয়তো নিবেদিতার জীবনটাকে নষ্ট করছে। নির্ণয়, বাবা কি করছিস? ভাবনায় ব্যাঘাত ঘটালো নির্ণয়ের। বাবা এসেছে, তাকে আজ বেশ প্রাণবন্ত লাগছে। ফোন রেখে নির্ণয় বলল, কিছু না, ভেতরে আসো। নাদিম হোসেন ভেতরে ঢুকে নির্ণয়ের একদম কাছে গিয়ে দাঁড়ালেন, মাথায় হাত বুলিয়ে বললেন, এভাবে রুমে বসে বসে বোর হয়ে যাস তাই না? নির্ণয় বিষাদ মিশ্রিত হাসি দিয়ে বলল, কি আর করার? করার আছে, তোকে নিয়ে আজ বাইরে হাঁটতে বেরোবো, চল। মানে আমি হাঁটবো কিভাবে? তুই হাঁটবি না তো দাঁড়া। নাদিম হোসেন রুমের বাইরে গিয়ে আবার তৎক্ষণাৎ ফিরে এলেন। সাথে নিয়ে এলেন বিউটি বেগমকে এবং একটা হুইল চেয়ার। নির্ণয় বিস্মিত হয়ে বলল, হুইল চেয়ার? বিউটি বেগম প্রত্যুত্তরে বললেন, হ্যাঁ, তোর বাবা গতকাল কিনে নিয়ে এসেছেন। সারাদিন বাসায় বসে বসে বোর হোস, তাই হুইল চেয়ারের ব্যবস্থা। সকালে আর বিকালে তোকে নিয়ে বের হব, বাড়ির ভেতরে মাঠে ঘুরিয়ে আনবো। ভাগ্যিস নিবেদিতা বুদ্ধিটা দিয়েছে। শেষ কথাটা শুনে আপনা আপনি নির্ণয়ের ঠোঁটে হাসি ফুটে উঠল। মেয়েটা তাকে নিয়ে এত কেন ভাবে? নাদিম হোসেন এবং বিউটি বেগম মিলে নির্ণয়কে হুইল চেয়ারে বসিয়ে বাইরে নিয়ে গেলেন। বাড়ির সামনেই বিশাল জায়গা। সকালে অনেকে হাঁটতে বের হয়, আবার বিকেলেও লোকজন হাঁটতে আসে। মূলত বিকেলেই লোকজন বেশি আসে। আজ কতদিন পর নির্ণয় বাইরে বের হলেও বলতে পারবে না। মনে হচ্ছে বহু বছর পর সে মুক্ত বাতাসে প্রাণ ভরে শ্বাস নিতে পারছে। গাছপালা, প্রকৃতি, আকাশ সমস্ত কিছু এত সুন্দর লাগছে তার চোখে। সে মনে মনে বলল, ধন্যবাদ নিবেদিতা, ভালোবাসি তোমাকে, ভীষণ ভালোবাসি। তোমার মতো করে কেউ কখনো আমায় বুঝবে না।
বেকারিতে আজ কাজের চাপ অনেক বেশি ছিল। নির্ণয়কে লাস্ট মেসেজ করার সুযোগ হয়েছিল আরও 2 ঘন্টা আগে। সে বের হয়েই আগে পকেট থেকে ফোন বের করলো। হোয়াটসঅ্যাপে গিয়ে নির্ণয়কে কল করতে যাবে, তখন পাশ থেকে একজন বলল। এক্সকিউজ মি। নিবেদিতা পাশ ফিরে তাকালো। লম্বা চওড়া সুন্দর একটা ছেলে, এক কথায় যাকে বলে সুদর্শন পুরুষ। ছেলেটিকে নিবেদিতা চেনে, আতিক তার ক্লাসমেট। নিবেদিতা নিয়মিত ক্লাস করলেও ছেলেদের থেকে একটা দূরত্ব সবসময় মেনটেন করে চলে বলে ক্লাসের কাউকে সেভাবে চেনে না সে। আতিককেও সে আগে চিনত না, কিছুদিন ধরে নোটিশ করে দেখছে আতিক তাকে ফলো করে, ক্লাসও ড্যাব করে তাকিয়ে থাকে। সময় অসময়ে পড়ার কোনো টপিক নিয়ে আলোচনা করতে চলে আসবে। প্রথম নিবেদিতা বিষয়গুলো স্বাভাবিকভাবে নিলেও এখন আর বিষয়টা স্বাভাবিক নেই, কারণ আতিকের চোখের ভাষা ভিন্ন। নিবেদিতা বুঝতে পারে এই ভাষার নাম ভালোবাসা। এটা বোঝার পর থেকে সে আতিককে এড়িয়ে চলার আপ্রাণ চেষ্টা করে। তো আজ হঠাৎ এইভাবে যে ওর বেকারির সামনে চলে আসবে এটা আশা করেনি। নিবেদিতা ফোনটা আবার পকেটে রেখে বলল, তুমি এখানে? তুমি আমাকে ইগনোর করছো কেন? আতিকের পলটা প্রশ্ন। ইগনোর করছি মানে? হ্যাঁ করছো। আগের মতো এখন আর কথা বলো না, এড়িয়ে এড়িয়ে চলো। প্রথমেই একটু সংশোধন করে দেই, আগেও আমি তোমার সাথে আহামরি কোনো কথা বলিনি। আমার মনে পড়ে না যে পড়ার টপিক ছাড়া তোমার সাথে কোনো কথা বলেছি। এখন তো সেটাও বলছো না। প্রয়োজন মনে করছি না তাই। ইগনোর করার কারণ জানতে পারি? আগে বলো, আমার ইগনোর করায় না করায় তোমার কি আসে যায়? আসে চাই। তুমি খুব ভালো করেই জানো যে আমি তোমাকে পছন্দ করি। এই কারণে ইগনোর করছি। দেখো আতিক, আমি তোমাকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, আমার পিছু নেওয়া বন্ধ করো। আমার ভালোবাসার মানুষ আছে। তুমি রিলেশনশিপে আছো? আতিকের চোখে মুখে বিস্ময়, যেন কথাটা সে হজম করতে পারছে না। নিবেদিতা সময় না নিয়েই বলল, হ্যাঁ। কে সে? সেটা তো তোমার জানার প্রয়োজন নেই। সেই মানুষটা কি পল? আশ্চর্য, পল হতে যাবে কেন? একমাত্র পল ছাড়া তো কোনো ছেলের সাথে তোমাকে মিশতে দেখিনি। না, সে পল নয়, সে আমার কাজিন। তুমি তাকে চিনবে না। এনিওয়ে প্লিজ আমার পেছনে টাইম ওয়েস্ট করো না। বেটার কাউকে পাবে তুমি। গুড লাক। নিবেদিতার কথা না বাড়িয়ে চলে গেল। পেছনে বেদনাহত দৃষ্টিতে তাকিয়ে আছে আতিক। নিবেদিতা পকেট থেকে ফোন বের করে দেখে নির্ণয় কলে। সে অবাক হয়ে গেল। চাপ লেগে কখন কল চলে গেছে। ফোন কানে নিয়ে নিবেদিতা বলল, হ্যালো। কার সাথে কথা বলছিলে? আমার ক্লাসমেট আতিক। এই সময় এখানে? প্রশ্নটা করেই তৎক্ষণাৎ বলল, বাদ দাও, কি করছো? বাসায় যাচ্ছ? হ্যাঁ, আপনার কি অবস্থা বলেন? শরীর ভালো এখন কিছুটা? নিবেদিতা। হ্যাঁ বলেন। মিস ইউ। নিবেদিতা কিয়ৎক্ষণ নীরব থেকে দীর্ঘশ্বাস নিয়ে বলল, মিস ইউ টু। ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আচ্ছা নিবেদিতা, তুমি আমাকে কতটা ভালোবাসো? তা কি করে বলবো? ভালোবাসা কি পরিমাপ করা যায়? তবে এতটুকু বলতে পারি, আপনি ছাড়া আমি নিঃস্ব। যদি আমরা আর এক না হই? নিবেদিতা ক্ষিপ্ত হয়ে বলল। এসব কি ধরনের কথাবার্তা? আমাকে আর ভালো লাগে না। নির্ণয় হেসে ফেলল, বলল, আরে মজা করেছি, রাগ করো না। সামনে নেই বলে কিছু বললাম না, না হলে খবর ছিল। দুজনে কথা বলতে বলতে বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে নিবেদিতা। বাড়ির লক খোলার সময় নির্ণয় বলল, আগে তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর কল দিও। ঠিক আছে। আরে শোনো। বলেন। থ্যাঙ্কস। নিবেদিতা অবাক হয়ে বলল, কেন? আমাকে নিয়ে ভাবার জন্য। আজ কতদিন পর সকালে বাইরের জগৎটা দেখেছি, জানো না? নিবেদিতা মৃদু হাসল, বলল, ভালোবাসি। নির্ণয় আবেশিত কণ্ঠে বলল, ভালোবাসি নিবেদিতা। এরপর ফোনে একটা চুমু দিয়ে বলল, ফ্রেশ হয়ে কল দাও। ঠিক আছে। কল কেটে চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল নিবেদিতা। হুইল চেয়ারের আইডিয়াটা মেধাতে ছিল। গত পরশু সে নিবেদিতাকে কল করেছিল। নির্ণয়ের টপিক নিয়ে কথা হয়েছিল দুজনে। তখন কথার প্রেক্ষিতে আইডিয়াটা দিয়েছে মেধাত। একথা নির্ণয়কে বলতে গিয়েও পরক্ষণে নিজেকে দমিয়ে নিয়েছে নিবেদিতা। পাছে নির্ণয় আবার কষ্ট পায়। সে চায় না কোনোভাবে নির্ণয় নিজেকে ছোট ভাবুক, ফেলনা মনে করুক। কিন্তু নির্ণয় যে বাইরে বের হতে পেরে, ঘুরতে পেরে ভীষণ খুশি, এটা সম্পূর্ণ ক্রেডিট তো মেধাতের, তার নয়। সে ফোন নিয়ে হোয়াটসঅ্যাপে মেধাতকে ছোট একটা মেসেজ দিল। থ্যাঙ্কস। এরপর সে ফোন রেখে ফ্রেশ হতে চলে গেল। ফোনের মেসেজ টোন বেজে উঠতে আনমনি ফোনটা হাতে নিল মেধাত। সে ল্যাপটপে তখন অফিসের কাজ করছিল।
ফোনের স্ক্রিনের দিকে অনীহাই চোখ বোলালো। মেসেজ প্রদান করে নাম প্রাণ দেখে পূর্ণ দৃষ্টিতে তাকালো। এবার মেসেজ দেখে মুচকি হাসলো সে। ধন্যবাদের কারণ নিবেদিতা বিস্তারিত না বললেও সে জানে। হঠাৎ এই মেসেজ করার কারণটাও বুঝতে বেগ পেতে হয়নি। রিপ্লাই করলো, মাই প্লেজার প্রাণ। নির্ণয়ের মনটা কেমন যেন উসখুস করছে। হারানোর একটা অদৃশ্য ভয় সর্বাঙ্গে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। শরীরে প্রতিটা কোষে চলছে যুদ্ধ বিগ্রহ। নিবেদিতা যখন আতিকের সাথে কথা বলছিল তখন এপাশ থেকে সে সবই শুনেছে নিবেদিতা অবলীলায় বলা স্বীকারোক্তিও। সেখানে কোনো রাগঢাক ছিল না। স্পষ্টভাবে সে আতিক ছেলেটাকে তার রিলেশনের কথা বলে দিয়েছে। তবুও নিবেদিতাকে হারানোর ভয় কেন তাকে এভাবে চেপে ধরেছে সে বুঝতে পারছে না। নিবেদিতার আশেপাশে কেন ছেলে আছে? সে ছাড়াও নিবেদিতাকে অন্য কেউ ভালোবাসে, এটা ভাবতেও বুকের ভেতর অসহনীয় তীব্র ব্যথা সৃষ্টি হয়। অথচ সে নিজেও জানে যে নিবেদিতা ভালোবাসার মতোই একটা মেয়ে, তাকে যে কেউ ভালোবাসতে পারে। সবাই তো আর তার মতো বোকা নয়। সে বোকা বলেই তো নিবেদিতার ভালোবাসা শুরুতে বুঝতে পারেনি। কিন্তু কি অদ্ভুত, এখন সেই নির্ণয় নিবেদিতা বলতে অজ্ঞান। ওকে ছাড়া একটা মুহূর্ত কল্পনা করতে পারে না। এখন যেন সেই চাওয়া পাওয়া বেড়ে ভয়ে পরিণত হয়েছে। তার ভীষণ ভয় করে যদি নিবেদিতা তার না হয়। পরক্ষণে মনকে সে শান্ত করলো। নিবেদিতা তাকে ভালোবাসে এবং সেও নিবেদিতাকে ভালোবাসে। তাহলে কেন তারা এক হবে না? নিশ্চয়ই এক হবে। ফোন হাতে নিয়ে সে নিবেদিতার অপেক্ষায় ছটফট করতে লাগলো। কখন যে ফোন দেবে। সে ফোনের গ্যালারিতে ঢুকে নিবেদিতার ছবি দেখতে লাগলো। বিধাতের ব্যস্ততা উবে গেছে। মনটা হঠাৎ করে উদাসীন হয়ে পড়লো যেন। কাজে মন বসছে না। কিছুক্ষণ আগেও কাজের প্রেসারে মাকে ডেকে একটা কফি পর্যন্ত চাইতে পারেনি। আর এখন মনে হচ্ছে সব উচ্ছন্নে যাক। সে কেবলমাত্র এখন নিবেদিতাকে নিয়েই ভাববে, আর কিছু নয়। নিবেদিতার সাথে তার কথা হয় না বিশেষ। এমনকি সে খুব প্রয়োজনে কল করলেও নিবেদিতা তাও করে না, কোনো মেসেজও নয়। তাই আজ নিবেদিতার এই ছোট্ট মেসেজেই তার মন উতলা হয়ে পড়েছে, উদাসীন লাগছে। খুব ইচ্ছা করছে নিবেদিতার কণ্ঠস্বর শুনতে, একটুখানি কথা বলতে। কিন্তু সে জানে তার এই তীব্র ইচ্ছে অপ্রত্যাশিত ও নিষিদ্ধ। সে এটাও জানে নিবেদিতার জীবনে তার কোনো স্থান নেই, প্রায়োরিটি নেই, থাকার কথাও না। সে তো নিবেদিতার কেউ হয় না। মেয়েটা তাকে শুধু তার ভাইয়ের বন্ধু হিসেবেই চেনে, ব্যাস এটুকুই তো। তাহলে কেন নিবেদিতা তাকে প্রায়োরিটি দিতে যাবে? সেটাও জানে নিবেদিতার জীবনে নির্ণয়ের মূল্য ঠিক কতটা। পৃথিবীর সকল কিছুর বিনিময় হলেও যে সে শুধু নির্ণয়কে বেছে নেবে, এটা বোধ করি মিধাদের চেয়ে ভালো আর কেউ জানে না। মিধাদের বুক চিরে একটা ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে চেয়ারে গা এলিয়ে বসলো। কি করবে বুঝতে পারছে না। তবে নিবেদিতাকে যে কল করবে না এটাও শিওর সে। কোনোভাবেই সে নিবেদিতার চোখে খারাপ হতে চায় না, আর পাঁচটা ছেলের মতো ছ্যাঁচড়া হতে চায় না। সে নিবেদিতার ভালোবাসা পায়নি, এটা সহ্য করতে পারলেও নিবেদিতার চোখে তার যেন ঘৃণা সে কখনোই সহ্য করতে পারবে না। টেবিলের ওপর থেকে ফোন নিয়ে সে ফেসবুকে ঢুকলো। সার্চ লিস্টে প্রথমেই নিবেদিতার আইডি। সে নিবেদিতার আইডিতে ঢুকলো। নতুন কোনো ছবি আপলোড করেনি। দেশে আসার পর লাস্ট ছবি আপলোড করেছিল, সেগুলোই খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো সে কিছুক্ষণ। তাছাড়া ক্যামেরাম্যানের থেকে দুবার বিয়ের সব ছবি সে ফোনে নিয়েছিল। সেখানে অনেকগুলো ছবি দিতেই নিবেদিতা আছে, সেগুলোও দেখলো বসে বসে। একটা ছবিতে নিবেদিতা এবং নির্ণয় পাশাপাশি দাঁড়ানো। কি সুন্দর লাগছে দুজনকে। অবচেতন মন আবার হিংসাও করছে। হিংসার অগ্নিশিখাকে সে বাড়তে দিল না। মৃদু হেসে নিবেদিতার ছবির দিকে গভীর দৃষ্টিতে তাকালো। মৃদু স্বরে স্বগতোক্তি করে বলল, নিষিদ্ধ মানুষের প্রতি আমাদের এত টান কেন প্রাণ? সুবর্ণলতার একটা ইংলিশ নোভেল পড়ছে, রোমান্টিক বই। আজকাল তার রোমান্টিক নোবেল পড়তে ভালো লাগে না। মিধাদের কথা মনে পড়ে যায়। অজান্তেই তখন সে মিধাদের কল্পনায় বোধ হয়ে যায়। সে বুঝে গেছে সে মিধাতকে যতটা ভালোবাসে তার চেয়েও কয়েক গুণ বেশি ভালোবাসে মিধাত নিবেদিতাকে। সেখানে সুবর্ণলতার কোনো জায়গা নেই, থাকার কথাও না। সুবর্ণলতাকে বলতে গেলে সে একজন তৃতীয় ব্যক্তি, কিন্তু মন তো এসব মানতে নারাজ। বড্ড বেহায়া ঘাটতারা মনকে সে হাজার নিষেধ করেও মিধাতকে ভুলতে পারেনি। এজন্য নিজেকে ব্যস্ত রাখতে সে বাবার সাথে অফিসে জয়েন করেছে। সারাদিন সে কাজ নিয়ে ব্যস্ত থাকতে চায়, মিধাতকে ভুলে থাকতে চায়, নিজেকে আর ছোট করতে চায় না সে। ভালোবাসার মানুষের অবজ্ঞা বড় ভয়ানক জিনিস, সহ্য করা যায় না, মরে যেতে ইচ্ছে করে। সে বইটা বন্ধ করে বিছানার ওপর রেখে দিল। কিছুক্ষণ চুপ করে বসে থেকে বারান্দায় চলে গেল। আকাশের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকাতেই হুক করে কেঁদে ফেলল সে। কি আশ্চর্য, হঠাৎ করে তার এত কষ্ট হচ্ছে কেন? না পাওয়া ভালোবাসার জন্য কান্নাই বা আসবে কেন? আকাশের দিকে তাকিয়ে সে ফুফিয়ে ফুফিয়ে বলতে লাগলো, নিবেদিতা তো আপনার হবে না, কেন বুঝছেন না আপনি? কেন শীতে শীতে কষ্ট পাচ্ছেন? কি হয় আমাকে একটুখানি ভালোবাসলে? সুবর্ণলতার কান্নার গতি বাড়ে। মিধাতকে মুখে এই কথাগুলো বলার সাহস নেই তার। সত্যি বলতে চায়ও না সে বলতে। সে চায় না নিজের ভালোবাসাকে ছোট করতে, তাই নিজে একটা অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে দুজনের মাঝে।
কাজের ব্যস্ততাকে করে তুলেছে সে নিত্যসঙ্গী। মনকে যখন কোনোভাবেই মানানো সম্ভব হয় না তখন ব্যস্ততাই ভরসা। তবুও ভালো থাকুক মিথাত, তার ভালোবাসার মানুষ। নিবেদিতা ফ্রেশ হয়ে এসে খাবার গরম করে নিল। এরপর প্লেটে করে খাবার এনে পড়ার টেবিলে বসে নির্ণয়কে ভিডিও কল দিল। সারা শরীর অবসাদ, ক্লান্তিতে ঘুমে ঢুলে পড়ছে সে। চোখ দুটো ছোট হয়ে গেছে, পড়ার জন্য শক্তি ইচ্ছে কোনোটাই নেই এখন আর। ফজরের নামাজ পড়ে ক্লাসের পড়াগুলো কমপ্লিট করে ফেলবে। নির্ণয় কল রিসিভ করে দেখলো নিবেদিতা খাচ্ছে। জিজ্ঞেস করলো, কি রান্না করছিলে? বেশি কিছু না, ডিম ভুনা আর আলু ভাজি করেছিলাম, এখন সেগুলোই গরম করে নিলাম। একা মানুষ, বেশি কিছু করে কি হবে? খেতে খেতে বলল নিবেদিতা। নির্ণয় দীর্ঘশ্বাস নিয়ে বলল, তোমার খুব কষ্ট হয়ে যাচ্ছে তাই না? নিবেদিতা হেসে বলল, কষ্ট হবে কেন? এই যে একা একা সব সামলাচ্ছ, এখন যদি আমি সুস্থ থাকতাম তাহলে আমাদের বিয়েটা হয়ে যেত, আমরা একসাথেই থাকতে পারতাম। তখন তোমার আর কষ্ট করে পার্ট টাইম জব করতে হতো না। ইস, এতে কি কষ্ট হয়? আমার কোনো কষ্টই হয় না, আমি একদম ঠিক আছি। আপনি দয়া করে আমাকে নিয়ে শুধু শুধু চিন্তা করবেন না, শরীর খারাপ হয়ে যাবে আরো। আমার কথা যে এত ভাবো, নিজের জন্য ভাবো তো। কেন ভাববো না? আমাকে তো সুস্থ থাকতেই হবে, নয়তো আপনাকে কিভাবে সাহায্য করব? নির্ণয় এবার হেসে ফেলল, বলল, আমি খুব ভাগ্যবান একজন ব্যক্তি জানো। নিবেদিতা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? কারণ আমি নিবেদিতার ভালোবাসা পেয়েছি। নিবেদিতা এবার লজ্জা পেয়ে গেল, বলল, তোর যা। আমি কিন্তু সত্যি বলছি, তোমাকে ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। হয়েছে হয়েছে, আর লজ্জা দিতে হবে না আমাকে। কথা বলতে বলতে নিবেদিতার খাওয়া হয়ে গেছে। হাত আর প্লেট ধুয়ে ফোন নিয়ে সে বিছানায় গেল। একটা বালিশের সাথে ফোন হেলান দিয়ে রেখে শুয়ে পড়ল সে। নির্ণয় বলল, এখন ঘুমিয়ে যাও, তোমাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। কেন? আর একটু কথা বলি। অনেক কথা হয়েছে, এখন চুপচাপ ঘুমাও। নিবেদিতা মুখটা গোমড়া করে ফেলল। নির্ণয় হেসে বলল, কিন্তু কল কাটতে হবে না। নিবেদিতা এবার হেসে ফেলল। দুজন দুজনের দিকে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন দুজনের চোখ কত বছরের তৃষ্ণা আকুলতা। মনটা ব্যাকুল হয়ে আছে একজন আরেকজনের আলিঙ্গন পাওয়ার জন্য। নিবেদিতা ফোনের স্ক্রিনে নির্ণয়ের মুখের উপর হাত বুলালো। নির্ণয় জিজ্ঞেস করলো, কি করছো? তোমাকে ছুঁয়ে দিচ্ছি, কতদিন হয়ে গেল এই মুখটা ছুঁই না। নির্ণয় গোপনে দীর্ঘশ্বাস নিল। নিবেদিতার আরো বেশি মন খারাপ হয়ে যাবে ভেবে কথা এড়িয়ে যেতে বলল, ভালোবাসি জান, ভীষণ ভালোবাসি। এখন চুপটি করে ঘুমাও কেমন? নিবেদিতা তবু অনেকক্ষণ নিশ্চুপ হয়ে নির্ণয়ের দিকে তাকিয়ে রইল। একসময় ক্লান্তি অবসাদের কাছে পরাস্ত হয়ে ঘুমের কোলে ঢলে পড়ল সে। নির্ণয় মন ভার করে ঘুমান্ত নিবেদিতাকে দেখছে। নিবেদিতার ঘুমান্ত মুখে ফোনের স্ক্রিনে চুমু খেয়ে বলল, কেন জানি না তোমাকে হারানোর ভয় মনে প্রবল আতঙ্ক সৃষ্টি করেছে। আজকাল নিজের ত্রুটি নিয়ে ভীষণ ভয় হয় আমার। প্লিজ নিবেদিতা, আমাকে কখনো ছেড়ে যেও না। আকাশে লালাব উত্তপ্ত সূর্যের কিরণে শরীর ঝলসে যাচ্ছিল, কিন্তু সরে দাঁড়ানোর উপায় নেই। পেছনে সমুদ্রের জলরাশি, উথাল পাতাল ঢেউ সমুদ্রের বুকে, ঠাঁই পাওয়া অসম্ভব। সামনে কাঁটাযুক্ত বন, পা রাখার আকাশ নেই কোথাও। নিজেকে প্রচণ্ড অসহায় লাগছে নিবেদিতার। এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। আশেপাশে নেই জনজীবনের ছায়াও, কেউ নেই তাকে বাঁচানোর। তবুও সে হন্যে হয়ে চতুর্দিকে দৃষ্টি বুলালো, না কোথাও কেউ নেই। এমনকি আকাশে আজ একটা পাখিকেও দেখা যাচ্ছে না। নিবেদিতার কান্না পাচ্ছে, দু চোখ ঝাপসা হয়ে এসেছে। তখন সে নির্ণয়ের কণ্ঠস্বর শুনতে পেল। সে চিৎকার করে ডাকছে, নিবেদিতা। নিবেদিতা চকিতে তাকালো। নির্ণয়কে দেখার পূর্বেই তার ঘুম ভেঙে গেছে তার। মৃদু আর্তনাদ করে সে উঠে বসলো বিছানায়। সারা শরীর তার ঘরমাক্ত, অথচ পরিবেশ ঠান্ডা, এসি চলছে। সে কপালের ঘাম মুছে কিছুক্ষণ থম মেরে বসে রইল। হঠাৎ করে এরকম স্বপ্ন দেখার মানে কি? সে বালিশের নিচ থেকে ফোন নিয়ে সময় দেখল। রাত 3:15 বাজে এখন। সে স্বপ্নের কোনো মানে খুঁজে পেল না। উঠে গিয়ে পানি খেয়ে আসলো। বিছানায় কতক্ষণ এপাশ ওপাশ করার পরও ঘুম আসছে না। সকালে তার ক্লাস আছে, ঘুমানো প্রয়োজন। দুঃস্বপ্নটাকে মাথা থেকে ঝেড়ে ফেলে সে জোরপূর্বক চোখ বন্ধ করে রাখলো। বাইরে মিঠে রোদ, মৃদু পবন, সুন্দর সকাল দেখে মন ভালো হয়ে গেল মিধাদের। সে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে এসে বাবা মা ও বোনের সাথে সকালে নাস্তা করতে বসলো। সে একটা চেয়ার টেনে বসে ব্রেড নিল। জেলি মৌটুসির ডান পাশে ছিল, তাই ওকেই বলল, জেলিটা দে। মৌটুসি মুখ বাঁকিয়ে বলল, পারবো না। সব সময় আমি তোমার ফরমাইশ খাটবো কেন? বিয়ে করে বউকে বলো। মিধাত ভেবাচেকা খেয়ে বলল, সকাল সকাল কি মাথার তার সব ছিঁড়ে গেছে? কি যাতা বলছিস? মৌটুসি এবার বাবাকে নালিশ দেওয়ার ভঙ্গিতে বলল, আব্বু দেখো ভাই আমাকে কি বলছে।
আহসান আহমেদ খেতে খেতে ছেলেকে বললেন। ও ভুলটা কি বলেছে এখানে? মিঠাত নিজেই হাত বাড়িয়ে চেলে নিল। ব্রেডে চেলে মাখিয়ে এক কামড় মুখে নিয়ে চিবোতে চিবোতে বলল, সঠিকই বা কি বলেছে? বউ আনা দরকার। তোমার তো সাহস কম না আব্বু, আমুর সামনেই তুমি আরেকটা বিয়ের কথা বলছো। আহসান আহমেদ বিরক্ত হলেন। বিয়ের কথা বললে ছেলেটা হেসে উড়িয়ে দেয় সর্বদা। তিনি চোখ পাকিয়ে বললেন, আমার বিয়ের কথা বলিনি, তোমার বিয়ের কথা বলেছি। তোমায় বিয়ে করিয়ে বউ আনবো। মিঠাত জবাব দিল না। এবার মমতা বেগম বললেন, তোর কি পছন্দের কেউ আছে? থাকলে আমাদের বল, আমরা কথাবার্তা বলি। খাবার গলায় আটকে গেল মিঠাতের। পানি পান করে বলল, এখনই বিয়ে করবো না, আর একটু সময় লাগবে আমার। আর কত সময়? জিজ্ঞেস করলেন আহসান আহমেদ। মিঠাত টিস্যু দিয়ে মুখ মুছে বলল, জানাবো পরে। এরপর সে উঠে গেল ডাইনিং টেবিল ছেড়ে। স্বাগতোক্তি করে নিজেকে বলল, আমার পছন্দের মানুষটা আমার জন্য নিষিদ্ধ আম্মু। নির্ণয়ের মনটা কয়েকদিন ধরেই আনজান করছে। একটা সূক্ষ্ম উত্তেজনা শরীরে ক্রমশ বয়ে যাচ্ছে কিছুদিন ধরেই। এর কারণটা অবশ্য তার জানা আছে। বাংলাদেশে এতদিন চিকিৎসা নিয়েও হাত ভালো হয়নি তার, হাঁটতেও পারছে না। তার বড় চাচাকে রাশিয়ায় নিয়ে যেতে বলেছেন। সেখানে উন্নত চিকিৎসার ব্যবস্থা আছে। নির্ণয় সম্পূর্ণ ভালো হয়ে যাবে বলেই তার আশাবাদী। নাদিম হোসেন এতদিন দৌড়াদৌড়ি করে রাশিয়ায় যাওয়ার ব্যবস্থা করেছেন। একমাত্র ছেলে তার। এমন অবস্থা সহ্য করা যাচ্ছে না। ছেলেটাও তার দিন দিন মানসিকভাবে ভেঙে পড়ছিল। বাবা হয়ে তিনি আর এসব সহ্য করতে পারেননি। নির্ণয়ের মন এজন্যই আনজান করছিল কিছুদিন ধরে। এখন আরও বেশি করছে, কারণ আগামীকালই তারা রাশিয়ায় যাচ্ছে। নিবেদিতাকে সে এখনো কিছুই বলেনি, অন্যদেরও বলতে নিষেধ করেছে। তার ইচ্ছে ছিল একেবারে সুস্থ হয়ে ফিরে এসে নিবেদিতাকে সারপ্রাইজ দেবে, কিন্তু এখন মনে হচ্ছে তার ভাবনা ভুল। অপারেশনের সময় তো নিবেদিতার সাথে কথা হবে না, তখনই বা সে ওকে কি অজুহাত দেবে? এর চেয়ে ভালো এখনই নিবেদিতাকে সত্যিটা বলে দেওয়া। এতদিন পর বলার জন্য হয়তো নিবেদিতা রাগ করবে, বকাঝকা করবে। তা করুক, তবুও না বলে যে মনে শান্তি স্বস্তি কোনোটাই পাচ্ছে না। হোয়াটসঅ্যাপে গিয়ে সে নিবেদিতাকে কল করলো। রিং হচ্ছে, একবার দুবার রিং হতে হতে কল কেটে গেল। 4 পর্যন্ত কল দিয়ে নিবেদিতাকে পাওয়া গেল না। নির্ণয়ের সময় দেখলো, এই সময় তো নিবেদিতার বেকারি থেকে বের হওয়ার কথা। বরং বের হয়ে সে তো প্রতিদিন নিজেই ফোন দেয়, আজ এখনো দিল না যে। নিশ্চয়ই কাজে ব্যস্ত। অল্পতেই সে আজকাল অনেক বেশি ভাবে। হঠাৎ কেন জানি মনে হচ্ছে নিবেদিতাকে সত্যিটা জানানো হবে না তার। ঝকঝকে রোদ আজ বাইরে। রাশিয়ার বাইরের পরিবেশ আজ ভীষণ সুন্দর। স্বচ্ছ মৃদু বাতাসে গাছের পাতাগুলো হালকা নড়ছে। নির্ণয় রাশিয়া এসেছে আজ 10 দিন হবে। এর মাঝে তার পায়ের অপারেশন হয়েছে আজ 3 দিন। এখনও সে হাসপাতালেই আছে। মনে মনে এক নতুন উত্তেজনা টের পাচ্ছে সে। এবার সম্পূর্ণ সুস্থ হয়ে আর দেরি করবে না। দুপরিবারকে নিজেদের ভালোবাসার কথা জানাবে। তারপর নিবেদিতাকে বিয়ে করে ফেলবে। শুধু আরেকটু সময় প্রয়োজন। তার নির্ণয়ের ফোন বেজে উঠল তখন। স্ক্রিনে নিবেদিতার হাসিমাখা মুখটার ছবি দেখেই তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মনের ভেতর বয়ে গেল শান্ত বাতাস। প্রণয়নীর কণ্ঠস্বর যে কোনো রোগের ব্যথানাশক। নির্ণয় কল রিসিভ করে দেখলো নিবেদিতা শুয়ে আছে। জিজ্ঞেস করলো, আজ বাসায়? নিবেদিতা ফোন নিয়ে অন্য পাশে ঘুরে শুয়ে বলল, হ্যাঁ, শরীরটা ভালো লাগছে না আজ। কেন, কি হয়েছে তোমার? নির্ণয়ের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ পড়ে গেল মুহূর্তেই। কণ্ঠ তত্রস্থ। নিবেদিতাকে শান্ত করে বলল, তেমন কিছু না, এমনি ক্লান্ত বোধ করছিলাম। একটানা কাজ পড়াশোনা করতে হচ্ছে তো, তাই আজ আর যাইনি বেকারিতে, ছুটি নিয়েছি। নির্ণয় গোপনে দীর্ঘশ্বাস নিল। মনে মনে বলল, আর কয়েকটা দিন কষ্ট করো, এরপর আর কোনো কষ্ট করতে হবে না। আমার কথা ছাড়ুন, আপনার কি অবস্থা এখন? ঠিকমতো মেডিসিন নিচ্ছেন? নিজের খেয়াল রাখছেন? হ্যাঁ, সব নিয়ম মেনেই করছি। আমারও তো সুস্থ থাকার তাড়াহ আছে। নিজের বউকে আর কতদিন দূরে রাখতে পারে বলো? নিবেদিতা ফিক করে হেসে ফেলল, কিন্তু লজ্জাও পাচ্ছে না সে। লজ্জা এড়িয়ে যেতে জিজ্ঞেস করলো, খালা কোথায়? নির্ণয় দুষ্টু হাসি দিয়ে বলল, কথা তো ভালোই ঘোরাতে পারো। অবশ্য লজ্জা পেলে কিন্তু তোমাকে আরো বেশি সুন্দর লাগে। রাগলেও তোমাকে এমনই লাগে। মুখে হাসি থাকে না, এটুকুই পার্থক্য। হয়ে গেছে আপনার গবেষণা শেষ? না, শেষ আর কিভাবে হবে? এখনো তো শুরুই হলো না। দেখা হোক আমাদের, আমি সুস্থ হয়ে ফিরে আসি তারপর। খালামণি কোথায় বলেন? নির্ণয়কে সুযোগ দিল না লজ্জা দেওয়ার, তাই চট করে আবারও সে কথার প্রসঙ্গ বদলে ফেলল। নির্ণয় বুঝতে পেরে ঠোঁট টিপে হাসল, তবে এবার আর লজ্জা দিল না। বলল, ওষুধ আনতে গেছে।
হ্যাঁ নির্ণয়, কেমন আছেন আপনি? ডক্টর রুহির প্রশ্নে নির্ণয় দরজার দিকে তাকালো। রুহি এর অপারেশন করেছে এবং মাঝে মাঝে সে নির্ণয়ের খোঁজ দিতে আসে। সে বাংলাদেশি হলেও জন্ম ও বেড়ে ওঠা তার রাশিয়াতেই। তার চালচলন কথাবার্তা একদম দেখতেও অনেকটা সে বিদেশিনীদের মতোই। গায়ের ত্বক ধবধবে ফর্সাই বলা যায়, যেন টোকা দিলেই সাথে সাথে লাল হয়ে যাবে জায়গাটা। চুলগুলো ব্রাউন কালার, স্বচ্ছ কালোমণি চোখের, ঠোঁটে সবসময় লিপ গ্লোস দেওয়ায় দেখতে লাগে মুক্তোর মতো উজ্জ্বল। যে কোনো পুরুষের ড্রিম গার্ল তাকে বলাই যায়। সে ডক্টর, এটা ছাড়াও তার আরও একটা পরিচয় আছে। রুহি মূলত নির্ণয়ের কাজিনের বন্ধু, হয়তো সেজন্যই রুহি নির্ণয়ের এক্সট্রা কেয়ার করে থাকে। অ্যাপ্রনের পকেটে দুহাত রেখে রুহি নির্ণয়ের দিকে এগিয়ে যাচ্ছে। নিবেদিতা তখনও ভিডিও কলেই আছে। নির্ণয় মৃদুস্বরে রুহির প্রশ্নের জবাব দিল। রুহি এবার সামনে দাঁড়িয়ে নির্ণয়ের কপালে হাত রেখে বলল, জ্বর আছে এখনো? আন্টির কাছে শুনলাম গতকাল রাতে নাকি জ্বর এসেছিল। নির্ণয় হাত সরিয়ে দিল, চোখ মুখ শক্ত করে বলল, জ্বর নেই। রুহি এবার নির্ণয়ের ফোনের দিকে খেয়াল করলো, মিষ্টি করে হেসে বলল, সরি, আমি খেয়াল করিনি আপনি ফোনে কথা বলছেন। এনিওয়ে, আমি বেশি সময় নেব না। আপনি ঠিক মতো খাবারও খাচ্ছেন না শুনলাম। এমন করলে তো চলবে না। এই সময় আপনাকে পুষ্টিকর খাবার বেশি বেশি খেতে হবে, সময় মতো ঘুমাতে হবে। গতকালও তো আমি এসব বলে গেলাম, আপনি আমার কথা শুনছেন না কেন? নির্ণয় কি জবাব দেবে বুঝতে পারছে না, তো সে চুপ করেই রইল। ডক্টর রুহি বলল, প্লিজ আর এমন করবেন না, নিজের খেয়াল রাখবেন। আমি পরে আসবো আবার। নির্ণয় এবারও কোনো জবাব দিল না। রুহি চলে যাওয়ার পর নিবেদিতা জিজ্ঞেস করল, আপনার ডক্টর? নির্ণয় ছোট করে বলল, বাংলায় কথা বলছে অথচ দেখতে লাগে বিদেশিনী। হ্যাঁ, বাদ দাও তার কথা। তুমি এখন কি করবে? নিবেদিতা দীর্ঘশ্বাস গোপন করে বলল, একটু ঘুমাবো, আপনি একটু ঘুমিয়ে নিন। ঠিক আছে, ঘুম থেকে উঠে ফোন দিও। ঠিক আছে, রাখছি। নিবেদিতা, বলেন। আই মিস ইউ। নিবেদিতা মৃদু হেসে বলল, মিস ইউ টু। ফোন ডাকার পর নিবেদিতা কেমন যেন উসখুস করতে লাগতো। ডক্টর রুহি আসার পর থেকে বুকের ভেতর একটা অস্বস্তি শুরু হয়েছিল। নির্ণয়ের কপালে হাত রাখার দৃশ্যটি চোখ থেকে সরাতে পারছে না। কানে বাজছে রুহির যত্নশীল কথাগুলো। মনে হচ্ছিল না জানি কত অধিকারবোধ রয়েছে তার নির্ণয়ের প্রতি। নিবেদিতা মনকে বোঝাতে চাইল, রুহি একজন ডাক্তার, সে তো নির্ণয়ের খোঁজখবর নিতেই পারে। এজন্য তো এত আকাশ পাতাল ভাবার কিছু নেই। তারপরও মনের কথাই যেন একটা কিন্তু ভাব। আজ অনেকদিন পর আবার সেই দুঃস্বপ্নের কথাটা মনে পড়ে গেল। মিধাত মৌটুসি বাড়ির মাঠে ব্যাডমিন্টন খেলছিল। মমতা বেগম বাগানের গাছগুলোতে পানি দিচ্ছেন। লনে একটা চেয়ারে বসে আছেন আহসান আহমেদ। ছেলে আর মেয়ের খেলা দেখছেন তিনি। তার হঠাৎ করে ছেলে মেয়ের ছোটবেলার কথাগুলো মনে পড়ছে। দেখতে দেখতে কবে যে দুজন এতটা বড় হয়ে গেল তিনি ভেবে অবাক হন মাঝে মাঝে। সময় কি আসলেই খুব দ্রুত যায়, নাকি কাজের ব্যস্ততায় তিনিই ছেলে মেয়ের বেড়ে ওঠা পর্যবেক্ষণ করতে পারেননি? কে জানে। মমতা বেগম গাছে পানি দেওয়া শেষ করে স্বামীর নিকট এগিয়ে এলেন। জিজ্ঞেস করলেন, চা কফি কিছু খাবে? আহসান আহমেদ একটু ভেবে বললেন, না, তুমি বরং শরবত বানিয়ে আনো, মিধাদ আর মৌটুসির জন্য নিয়ে এসো। মমতা বেগম হেসে বললেন, ঠিক আছে। আরও কিছুক্ষণ চুপ করে বসে থেকে তিনি দুজনের খেলা দেখলেন। এরপর গলা চড়িয়ে জিজ্ঞেস করলেন, খেলা শেষ হয়নি? এখন একটু রেস্ট নিয়ে নাও, এদিকে এসো। মিধাত মৌটুসি বাবার কাছে এসে পাশাপাশি চেয়ার দুটোতে বসল। মমতা বেগম শরবত নিয়ে এসেছেন। মিধাত শরবতের গ্লাসে চুমুক দিতে প্রশান্তিতে মনটা ভরে গেল। সে হাসি উপহার দিয়ে বলল, থ্যাংক ইউ আম্মু। ইউ আর ওয়েলকাম মাই বয়। হেসে বললেন মমতা বেগম। আহসান আহমেদ রয়ে শোয়ে এবার কাজের কথা এলেন। আজকে মিধাত ফিরিয়াছে, তাই আজই সুযোগ কথাটা তোলার। তিনি শরবতের গ্লাসটা স্ত্রীর হাতে দিয়ে মিধাতকে জিজ্ঞেস করলেন, সুবর্ণলতাকে তোমার কেমন লাগে? বাবার হঠাৎ এমন প্রশ্নে মিধাত ভেবাচাকাকে তাকিয়ে আছে। এই প্রশ্ন করার অর্থ খুঁজে পাচ্ছে না সে। নিজেকে সামনে নিয়ে সে পাল্টা প্রশ্ন করল, কেমন লাগে মানে? সেটাই তো জিজ্ঞেস করলাম। কোন অর্থে জিজ্ঞেস করেছো সেটা বুঝিনি। বিয়ের জন্য। আমার? আহসান আহমেদ একটু সংশোধন করে দিয়ে বললেন, তোমাদের সুবর্ণলতার বাবার সাথে আমার কথা হয়েছে, তাদেরও তোমাকে ভীষণ পছন্দ। আবার আমরাও সুবর্ণলতাকে তোমার জন্য বলতে পারো পছন্দ করেছি। এখন শুধুমাত্র তোমার মতামতটাই বাকি। তুমি বলো এখন তোমার মতামত। আমার কোনো মতামত নেই আব্বু। এটা তো কোনো জবাব হলো না।
তোমার পছন্দের কেউও তো নেই, তাহলে সমস্যাটা কি? না থাকলেও আমার একটু সময় লাগবে। সময়ের কথা তো সেই কবে থেকেই শুনছি, তোমাকে সেই সময় দিয়েছিও, কিন্তু তোমার অপেক্ষার প্রহর তো শেষ হয় না। সুবর্ণলতাকে কি তোমার পছন্দ নয়? পছন্দ অপছন্দের কিছু নেই এখানে। তাছাড়া সুবর্ণলতা পছন্দ করার মতোই একটা মেয়ে, কিন্তু সমস্যা আমি এখনো বিয়ের জন্য প্রস্তুত না। বিয়েতে হ্যাঁ না বলতে কি এখন ঢাকঢোল পিটিয়ে প্রস্তুতি নিতে হবে নাকি? মেধার দীর্ঘশ্বাস নিয়ে বলল, তুমি যাই বলো না কেন আব্বু, আমার সত্যিই সময়ের প্রয়োজন। হুটহাট আমি কোনো বিয়ে করতে পারবো না, সরি। নিজের কথা শেষ করে মিধাত বাড়ির ভেতর চলে গেল। মৌটুসি ছোট মানুষ, এতক্ষণ এসব আলোচনা শুনলে এবার আর বাবা মায়ের আলোচনার মাঝে রইল না সে, তাই মিধাতের পিছু পিছু সেও বাড়ির ভেতর চলে গেল। আহসান আহমেদ একবার মিধাতে যাওয়ার পথে তাকিয়ে থেকে হতাশ হয়ে স্ত্রীর দিকে তাকালেন। মমতা বেগমের চোখে মুখে ছেলেকে নিয়ে হতাশা স্পষ্ট।